এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পাকিস্তান সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে সই হবে একাধিক চুক্তি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব হবে চূড়ান্ত ও শক্তিশালী। দুদিনের সফরে ঢাকায় গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি। সই হবে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। এবং 7 অক্টোবর হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইহুদিবাদী ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান হালিভা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি আজ সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। দুদেশের মধ্যকার নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক বাড়ানোর লক্ষ্য নিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ সফর করছেন। ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছানোর পর প্রেসিডেন্ট রাইসিকে অভ্যর্থনা জানান পাকিস্তানের গৃহায়ন ও শ্রমমন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পীরজাদা। এ সময় তাঁর সাথে দেশটির শীর্ষ পর্যায়ের বহু কর্মকর্তা ছিলেন। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আনুষ্ঠানিকভাবে ইরানের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। পাকিস্তান সফর শেষে প্রেসিডেন্ট রাইসি বুধবার শ্রীলঙ্কা সফরে যাবেন। সকালে ইসলামাবাদের উদ্দেশ্যে তেহরান ছাড়ার আগে প্রেসিডেন্ট রাইসি বলেন, পাকিস্তানের নিরাপত্তাকে ইরান নিজের নিরাপত্তা বলে মনে করে। দুদেশের সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা উন্নত হলে তাতে দুই দেশই উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি। এই সফরকালে পাকিস্তানের সাথে যেসব চুক্তি ও সমঝোতা সই হবে তাতে দুই প্রতিবেশী দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ $1000 কোটি উন্নীত হবে বলে আশা করেন ইরানি প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরান অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি ইরানের উপরে কিংবা তার স্বার্থের বিরুদ্ধে আর কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে তার চূড়ান্ত এবং শক্তিশালী জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি আজ সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে আমাদের কূটনৈতিক স্থাপনায় যে আগ্রাসন চালিয়েছিল তার বৈধ এবং চরম জবাব দিয়েছে। আবারও যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে ইরানের জবাব হবে আরও বেশি কঠোর। এদিকে ইরানের পক্ষ থেকে ওই প্রতিশোধমূলক হামলার পর ইউরোপীয় ইউনিয়ন তেহরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তাকে আগ্রাসীদের জন্য পুরস্কার বলে উল্লেখ করেন নাসের কানিয়ানি। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ইরান তার বৈধ অধিকার হিসেবে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে, আর তার জন্য ইউরোপীয় ইউনিয়ন তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে, এটি বিস্ময়কর ব্যাপার। অথচ গাজায় অবর্ণনীয় বর্বরতা চালালেও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশ পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা চায় না। তিনি আরও বলেছেন, গাজা উপত্যকার উপর ইহুদিবাদী সরকারের চলমান গণহত্যামূলক আগ্রাসন পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা সৃষ্টির প্রধান কারণ। তিনি রোববার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভ্যালটোনেনের সঙ্গে এক ফোন আলাপে এই মন্তব্য করেন। তিনি বলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে পাশ্চাত্যকে দ্বৈত নীতি পরিহার করে সঠিক অবস্থান গ্রহণ করতে হবে। গাজা যুদ্ধ বন্ধ করার জন্য সকল পক্ষকে চেষ্টা চালানোর আহ্বান জানিয়ে আমির আবদুল্লাহিয়ান বলেন, এই প্রচেষ্টার অংশ হিসেবে ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করতে হবে। ফোন আলাপে ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক সংঘাত কোনো অবস্থাতেই কারো স্বার্থ রক্ষা করবে না। তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে এমন যে কোনো পদক্ষেপের নিন্দা জানিয়েছে তার দেশ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকা থেকে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাদের প্রত্যাহার করার পর সে সমস্ত এলাকায় শত শত ফিলিস্তিনি নাগরিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল গতকাল এক বিবৃতিতে জানান, দক্ষিণ গাজার খান ইউনুস শহর থেকে ইহুদিবাদী সেনাদের প্রত্যাহারের সময় 150 জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং প্রায় 500 জন নিখোঁজ হয়েছেন। তিনি জানান, গাজা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময় দখলদার সেনারা বুলডোজার দিয়ে মাটি খুঁড়ে বহু মৃতদেহ চাপা দিয়েছে। এসব নিহত ব্যক্তির বেশিরভাগই নারী ও শিশু ছিল। গাজা উপত্যকা জুড়ে দখলদার সেনারা জাতিগত নিধন অভিযান চালিয়েছে মন্তব্য করে বাসাল জানান, ফিলিস্তিনি নাগরিকদের হত্যার আগে তাদেরকে স্বজনদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ইহুদিবাদী সেনারা। হত্যার পর গাজার বহু মানুষকে দখলদাররা পুড়িয়ে ছাই করে ফেলেছে বলেও জানান তিনি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় শুক্রবার শহীদ হওয়া নারী সাবরিন আল সাকানের গর্ভজাত কন্যা সন্তানকে সুস্থভাবে ভূমিষ্ঠ করানো সম্ভব হয়েছে। সর্বশেষ খবর অনুসারে শিশুটি সুস্থ রয়েছে। মায়ের গর্ভে এই শিশুর বয়স ছিল 30 সপ্তাহ। ভূমিষ্ঠ হবার সময় তার ওজন ছিল 1 কেজি 400 গ্রাম। গত শুক্রবার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েল নতুন করে বিমান হামলা চালায়। এ হামলায় অন্তত 7 জন ফিলিস্তিনি শহীদ হন, যার মধ্যে অন্তঃসত্ত্বা নারী সাবরিন আল সাকানি ছিলেন। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় শহীদ 7 জনের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় কয়েকজন গুরুতর আহত হন। সাবরিন আল সাকানির মৃত্যুর পরও ফিলিস্তিনি ডাক্তাররা তার গর্ভের সন্তানকে পৃথিবীর আলোর মুখ দেখানোর চেষ্টা করেন এবং তাদের সেই প্রচেষ্টা সফল হয়েছে। অবশেষে ফুটফুটে কন্যা শিশুটি দুনিয়ায় আসে। আপনারা রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ শুনছেন। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি দুদিনের সফরে ঢাকায় এসেছেন। আজ বিকাল 5টার দিকে একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় কাতারের আমিরকে স্বাগত জানান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। কাতারের আমিরের এই সফরে দুদেশের মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। এছাড়া ঢাকায় একটি সড়ক এবং একটি পার্কের নামকরণ কাতারের আমিরের নামে করা হবে। শেখ হাসিনার 4র্থ মেয়াদের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নেতার সফরটি রাজনৈতিকভাবেও খুবই তাৎপর্যপূর্ণ। এদিকে ঢাকায় কালশী এলাকায় বালুর মাঠে নির্মিত পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির নামে নামকরণ করা হবে। 23 এপ্রিল বিকালে কাতারের আমির নিজে উভয় স্থাপনার উদ্বোধন করবেন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহরান হালিভা পদত্যাগ করেছেন। গত 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করলেন। এ ঘটনায় তিনি সবচেয়ে সিনিয়র পর্যায়ের কর্মকর্তা, যিনি প্রথম পদত্যাগ করলেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি বলছে, জেনারেল হালিভার এই পদত্যাগের পর হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের আরও অনেকেই পদত্যাগ করতে পারেন। 7 অক্টোবর হামাসের অভিযানে ইসরায়েলের ভেতরে প্রায় 1200 ব্যক্তি নিহত হয়, যার ভেতরে বহু সংখ্যক সেনা কর্মকর্তা রয়েছে। হামাস যোদ্ধারা অনেকটা বিনা বাধায় কয়েক ঘণ্টাব্যাপী ওই অভিযান পরিচালনা করে এবং অন্তত 250 ব্যক্তিকে গাজায় ধরে নিয়ে যায়। হামাসের অভিযানের জের ধরে ইহুদিবাদী ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে, যা 7 মাসেও শেষ হয়নি। হালিভা তার পদত্যাগ পত্রে লিখেছেন, গোয়েন্দা অধিদপ্তর আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছিল, আমার নির্দেশে আমার অধীনস্থরা তা পালন করেনি। সেই কালো দিনটিকে আমি দিনের পর দিন, রাতের পর রাত বহন করে চলেছি। আমি চিরকাল এই যুদ্ধের ভয়ঙ্কর যন্ত্রণা বহন করব।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের একটি উন্নত প্রযুক্তির ড্রোন ভূপাতিত করেছে। দেশের আকাশসীমা লঙ্ঘন করার পর দক্ষিণ লেবাননে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। এর আগেও হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের এই মডেলের ড্রোন ভূপাতিত করেছে। গতকাল এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসলামী প্রতিরোধ আন্দোলন নিশ্চিত করেছে যে দক্ষিণ লেবাননের আল আইশিয়া এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের যে ড্রোন ভূপাতিত করা হয়েছে সেটি হারমেস 450 মডেলের ড্রোন। হিজবুল্লাহ তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, যখন ইসরায়েলের এই হারমেস ড্রোন লেবাননের সম্মানিত এবং দৃঢ়চেতা জনতার উপর হামলা চালাচ্ছিল তখন সেটিকে ভূপাতিত করা হয়। হিজবুল্লাহ বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এবং সেখানে যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের এই ড্রোন ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত দখলদার মার্কিন সামরিক বাহিনীর দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং দখলদারদের প্রতি আমেরিকার অন্ধ সমর্থন নিয়ে যখন মধ্যপ্রাচ্য প্রচণ্ড উত্তপ্ত অবস্থায় রয়েছে তখন মার্কিন সামরিক ঘাঁটিতে এই হামলা হল। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আজ সকালের দিকে পূর্ব সিরিয়ার আল ওমর তেলক্ষেত্র এবং খারাব আল সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। খবরে বলা হয়েছে, আল ওমর তেলক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিতে 4টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয় এবং খারাব আল জির সামরিক ঘাঁটিতে 3টি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। আল মায়াদিন টেলিভিশন চ্যানেল বলেছে, পূর্ব সিরিয়ায় আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটি ঘাঁটি আধা ঘণ্টার ব্যবধানে হামলার শিকার হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি এবং কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাও পরিষ্কারভাবে জানা যায়নি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্ব সমরাস্ত্র সরবরাহ করার মাধ্যমে গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা থেকে লাভবান হচ্ছে। তিনি রাশিয়ার 1 নম্বর টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। 7 দশকেরও বেশি সময় ধরে অবৈধ দখলদার ইসরায়েলিদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাতে ওয়াশিংটনের ভূমিকার কথা স্মরণ করেন আসাদ। তিনি বলেন, আমরা যখন বলি আমেরিকা তখন আমরা গোটা পাশ্চাত্যকে বোঝাই, কারণ পশ্চিমা বিশ্বকে আমেরিকাই নিয়ন্ত্রণ করে। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, বিশ্বের যে কোনো সংঘাত থেকে স্বার্থ সিদ্ধি করে আমেরিকা। প্রথমে সে সংঘাত বাঁধিয়ে দূরে সরে দাঁড়ায় এবং এরপর মোক্ষম সুযোগে চূড়ান্ত আঘাত হেনে নিজের অবৈধ স্বার্থ হাসিল করে। বাশার আল আসাদ বলেন, ডিভাইড অ্যান্ড রুল বা সংঘাত বাঁধিয়ে শাসন করো নীতিতে চলে আমেরিকা। কিন্তু ব্ল্যাকমেইল করার এই নীতি সম্পূর্ণ অনৈতিক। মার্কিন সরকার যে কোনো সংঘাতকে ভয়ঙ্কর বিপজ্জনক মাত্রায় নিয়ে যায়, কিন্তু সেই বিপদের ভুক্তভোগী হয় সংশ্লিষ্ট দুই পক্ষ, আর আমেরিকা দূরে দাঁড়িয়ে তা উপভোগ করে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। যুক্তরাষ্ট্র বাক স্বাধীনতার কথা বললেও বাস্তবতা হচ্ছে তারা কখনোই বিরোধী মতকে সহ্য করতে পারে না। বিরোধী মিডিয়াকে দমন করার জন্য তারা নতুন আরও কিছু পদক্ষেপ নিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। হতে পারে আপনি গুগল ক্রোমের মাধ্যমে কোনো সংবাদ বা রাজনৈতিক বিষয়ক সাইটে প্রবেশ করেছেন এবং নিরাপত্তাহীনতার অজুহাতে গুগল ক্রোম আপনাকে ব্লক করেছে। এই পরিস্থিতির আগামীতে আরও অবনতি ঘটবে, কারণ যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, সংক্ষেপে ইউএসএইড, একটি নথি উপস্থাপন করেছে যার লক্ষ্য হচ্ছে গণমাধ্যমগুলোর উপর সেন্সরশিপ বাড়ানো এবং দেশের সরকারের স্বার্থের পরিপন্থী তথ্য প্রকাশ করা প্রতিরোধ করা। যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএইড উত্থাপিত নথিতে বোঝা যায় কিভাবে সরকার প্রযুক্তি প্ল্যাটফর্ম, মিডিয়া সংস্থা এবং বিজ্ঞাপন দাতাদেরকে উৎসাহিত করছে যাতে তারা একে অপরের সহযোগিতায় ইন্টারনেটের একটি বড় অংশের উপর নিয়ন্ত্রণ ও সেন্সরশিপ আরোপ করতে পারে।
ধারণা করা হচ্ছে ইউএস এইড এর উদ্দেশ্য হচ্ছে যারা মার্কিন সরকারের নীতির জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে মার্কিন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তারা যাতে অনলাইন থেকে কোনো ধরনের তথ্য সংগ্রহ করতে না পারে সেজন্য চেষ্টা করা। নথিতে ভিডিও গেম এবং অনলাইন মেসেজিং এর উপর নিয়ন্ত্রণ আরোপ করতে বলা হয়েছে যাতে মার্কিন নীতির বিরোধী গণমাধ্যমের কর্মীদেরকে দূরে সরিয়ে রাখা যায়। পরিকল্পনা অনুসারে অন্য দেশের সরকারগুলোকে অবশ্যই বিজ্ঞাপনদাতাদের সাথে সহযোগিতা করতে হবে যাতে যেসব সংস্থা মার্কিন সরকারের অনুগত নয় তাদেরকে তথ্যশূন্য ও অচল করে দেয়া যায়। মোট কথা, তারা বেলিংক্যাট, গ্রাফিকা এবং আটলান্টিক কাউন্সিলের মতো সরকারের পৃষ্ঠপোষক সংস্থাগুলোকে তাদের ভাষায় ভুল ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রনায়ক হিসেবে তুলে ধরতে চায়। নথিতে অনলাইন গেমার এবং ভিডিও গেমগুলোর দিকেও নজর দেওয়া হয়েছে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মতোই তাদের উপরও নজরদারি করার কথা বলেছে, কেননা ইউএস এইড এর নথির সমর্থকরা মনে করেন সমালোচকরা টুইচের মতো গেমিং প্ল্যাটফর্মেও ভুল তথ্য ছড়াতে পারে। গেম সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং এর জন্য পরিচিত টুইচ প্ল্যাটফর্ম, এটি গেমারদের জন্য পরিচিত সাইট হলেও টুইচে পারফরম্যান্স রেকর্ড করে শেয়ারের সুযোগ রয়েছে। গেম বাদে অন্যান্য ভিডিও আপলোড করারও সুযোগ রয়েছে এখানে। এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম প্ল্যাটফর্ম এবং যদিও সূচনা লগ্ন থেকে এটি ভিডিও গেম এবং গেমারদেরই কেবল গুরুত্ব দিত, কিন্তু কালক্রমে এটি সঙ্গীত, খেলাধুলা, জীবনধারা, বিপণন ইত্যাদির মতো অন্যান্য সেক্টরের উপরও জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং তথ্য সরবরাহে এর ব্যাপক ভূমিকা রয়েছে। এছাড়া খুবই সীমিত সংখ্যক মানুষকে এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ থাকায় এর প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। ইউএসএইড দাবি করেছে যে তারা ভুল তথ্য ছড়ানো প্রতিহত করা ছাড়াও ক্ষতিকর তথ্যের বিরুদ্ধে লড়াই করতে চায়। ক্ষতিকারক তথ্য এমন একটি বিষয় যা সত্য হলেও তা যদি মার্কিন নীতি ও স্বার্থের বিরোধী হয় তবে তা প্রতিহত করা হবে। তাই অনেক তথ্য সত্য হলেও আমেরিকা সেসবকে সেন্সর করতে চায়। ইউএসএইড সংস্থাটি মনে করে যে স্বাধীন মিডিয়া এবং মুক্ত সামাজিক প্ল্যাটফর্মগুলোর দেয়া বিভিন্ন তথ্য, মতামত এবং ভারসাম্যপূর্ণ ঘটনাবলীর বর্ণনা অনেক সময় মার্কিন সরকারের প্রতি সমালোচনার মাত্রাকে বহুগুণে বাড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএইড সংস্থাটির প্রতিবেদনে রেডিট, ডিসকর্ড এবং চ্যান4 এর মতো প্ল্যাটফর্মগুলোকে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ওয়েবসাইট হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা তাদের দৃষ্টিতে এই সাইটগুলো যারা মার্কিন শাসন ও নীতির জন্য বড় চ্যালেঞ্জ তাদেরকে সাহায্য করতে পারে। তাই গেম ওয়েবসাইটগুলোর মতো এইসব প্ল্যাটফর্মগুলোকেও অবশ্যই মোকাবেলা করা উচিত। যারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের সংবাদটি শুনলেন, এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও রেগুলার সংবাদ শুনতে পারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।